প্রিয় শ্রোতারা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। শিলচর মর্নিং ক্লাব আয়োজিত চিন্ময় দে স্মৃতি 5-এ-সাইড ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে অরুণাচল এসএস। গত 23শে নভেম্বর ডিএসসি স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল ম্যাচে তারা শিলচর স্পোর্টিং দলকে পরাজিত করে। এবারের ফুটবল মরশুমে অরুণাচল এসএস দল এই নিয়ে 2টি চ্যাম্পিয়ন্স ট্রফি অর্জন করল। এই প্রতিযোগিতার ব্যাপারে মর্নিং ক্লাবের স্পোর্টস চেয়ারম্যান মৃণালকান্তি রায় জানালেন, নমস্কার। মর্নিং ক্লাবের ব্যবস্থাপনায় প্রত্যেকের ন্যায় এবছরও চিন্ময় রঞ্জন দে মেমোরিয়াল 5-এ-সাইড ফুটবল প্রতিযোগিতার আয়োজনের চিন্তাধারা মর্নিং ক্লাব করেছিল সদস্যরা মিলে। তো প্রতি বছরই মে জুন মাসে এই খেলা হয়ে থাকে। সুপার ডিভিশনের ঠিক আগ মুহূর্তে সুপার ডিভিশনের টিমগুলো নিয়েই হয়ে থাকে। 6টা কখনো 8টা টিম নিয়ে হয়ে থাকে। তো এই বছর যেহেতু সুপার ডিভিশনের 6টা টিম, মে জুন মাসে মাঠের এই লাগাতার বৃষ্টির জন্য মাঠের অবস্থা খুবই খারাপ ছিল, যার দরুন পিজি গ্রুপ যারা সুপার ডিভিশনে স্পন্সর করে থাকে তারা বলেছিল যে দরকার হলে কিছুটা দেরি হোক, পুজোর পরেই হোক, কিন্তু মাঠ প্লেয়েবল কন্ডিশন বা শুকনো না হওয়া পর্যন্ত এই সুপার ডিভিশন শুরু করা যাবে না। উনি ঠিক ইন্টারেস্টেড না আর কি, বণিক মহাশয়। তো এর জন্য ডিএসএ বেশ কিছুদিন অপেক্ষা করছিল এবং পুজো অবধি গড়ায় সেই সময়টা। তো কালী পূজার ঠিক পরে ঠিক আগে 8 নভেম্বর ঠিক হয়েছিল যে সুপার ডিভিশন স্টার্ট হবে, কিন্তু এবং আমাদেরকেও ডিএসএ সময় দিয়েছিল 12 নভেম্বর করার জন্য। আমরা প্রতিবারই রোববার দিনটাকে ধার্য করে থাকি, কেননা বেশিরভাগ মেম্বাররা, সেই বিজনেসম্যানরাও আছেন, চাকরিয়ানরাও আছেন, ওরা রোববারটাকে প্রেফার করেন আর কি। তো দেখা গেছে যে 12 তারিখ হয়ে উঠেনি, মানে যেহেতু 8 তারিখ সম্ভব হয়নি ডিএসের পক্ষে শুরু করাটা, সেটা গিয়ে 26 নভেম্বর ধার্য হয় ডিএসের সুপার ডিভিশন। সেটা রোববার ছিল। তো তার আগের রোববার আবার কালী পুজোর একটা ক্ল্যাশ হয়ে যাচ্ছিল, যার দরুন আমরা সেই রোববারটা পাইনি এবং ন্যাচারালি সেটা করা সম্ভব হয়নি সুপার ডিভিশনে ঠিক আগ মুহূর্তে। টিমগুলো তারা দিচ্ছিল, কেননা বেশিরভাগ প্লেয়াররা অন্যান্য স্টেটেও খেলে থাকে, লিয়েন নিয়ে, ওরা সিআরএস নিয়ে আর কি শিলচর এসে খেলে। যাই হোক, তো আমরা শেষ পর্যন্ত চিন্তা করলাম যে 20 তারিখ ফাইনাল হয়ে যাচ্ছিল সুপার ডিভিশনের, সেটা বৃহস্পতিবার ছিল, এবং ঠিক তার দুদিন পরই 23 তারিখে নভেম্বরের রোববার ছিল। আমরা সেই রোববারটা ধার্য করি। তো অনেক বাধা বিপত্তি আসে, সুপার ডিভিশনের টিমগুলো ঠিকভাবে কথা দিচ্ছিল না, যে মানে টিমগুলো পাওয়া যাচ্ছিল না। খুবই মানে দ্বিধায় ছিলাম আমরা, কেননা বেশিরভাগ প্লেয়াররা সুপার ডিভিশনে বাইরের থেকে এসে খেলে এবং ন্যাচারালি সুপার 6 মানে সুপার ডিভিশনের 6টা টিমের মধ্যে 4টে টিম সুপার 4-এ ওঠার পর ওদের মধ্যে লিগ হয় এবং 2টো টিম ফাইনালে যায় এবং সেই 2টো টিম ফাইনাল খেলে। তো ন্যাচারালি 4টে টিম যাওয়ার পর 2টো টিম মানে টাউন ক্লাব টিম এবং তারাপুর টিম হেরে সুপার 4-এ যেতে পারেনি। আর পরবর্তীকালে যে 4টে টিম যায় সেটা হচ্ছে অভিনব ক্লাব, অরুণাচল এসএস, শিলচর স্পোর্টিং ক্লাব এবং ইন্ডিয়া ক্লাব। সেই 4টে দলের সুপার 4 হয়। তার মধ্যে একদম আগের দিন পর্যন্ত কেউই কথা দিতে পারছিল না। শেষ পর্যন্ত 4টে দল আমাদের সম্মতি দেয়। সেই 4টে দল হচ্ছে টাউন ক্লাব অরুণাচল এসএস, তারাপুর এসি এবং অভিনব ক্লাব। কিন্তু শিলচর স্পোর্টিং ক্লাবের হয়ে যে প্লেয়াররা খেলছিল, তো তারা ম্যাক্সিমাম লক্ষ্মীপুরের রেলরোড এফসি ক্লাবের
প্লেয়াররা খেলছিল। তো শিলচর স্পোর্টিং ক্লাব এবং ইন্ডিয়া ক্লাব সরে দাঁড়ায়, সেটা তারা সম্মতি দেয়নি। তো এদিকে রেন্ডল ক্লাবের যে কর্ণধার আর কি, ভিকি সাহেব, ওনার সঙ্গে কথাবার্তা করার পর উনি সম্মতি দেন যে রেন্ডল এফসি হয়ে খেলবে। ন্যাচারালি আমরা 4টে প্লাস এটাকে আমরা যদি ধরি 5টা দল এবং রংমাই নাগাইয়ত টিমটাকে আমরা সম্মতি নিই এবং এই 6টা দল নিয়ে আমরা 23 তারিখে 5-এ-সাইড শুরু করার পরিকল্পনা নেই। এবং এবছর আপনারা হয়তো জেনে খুশি হবেন যে আমরা প্রাইজ মানি আর একটু বাড়িয়ে ট্রফি, তাছাড়া চ্যাম্পিয়নদের 10,000 টাকা এবং রানার্স আপদের ট্রফি এবং 7,000 টাকা ধার্য করা হয়। সেইভাবে খেলার শুরুর আগ মুহূর্তে আমরা ম্যানেজার্স মিটিং করে সব পরিকল্পনা করি। এবছরের ম্যাক্সিমাম স্পন্সর করে চিন্ময় দে পরিবার এবং ফাল্গুনি দে, যিনি আমাদের এই খেলার চিফ গেস্ট হয়ে আসেন এবং স্পেশাল গেস্ট হিসাবে আসেন আমাদের সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়। তাছাড়া ছিলেন ডিএস এর প্রেসিডেন্ট শিবব্রত দত্ত মহাশয় এবং আমাদের প্রেসিডেন্ট ক্লাস সদস্যরা ছিলেন রাজকুমার পাল মহাশয়। উনি আবার আমাদের চ্যাম্পিয়ন দলের যে ট্রফিটা সেটা ওনার বাবার নামে উৎসর্গ করেন এবং 10,000 টাকাও দেন তিনি। পাণ্ডবচন্দ্র পাল ওনার নামে চ্যাম্পিয়ন ট্রফিটা হয় এবং রানার্স আপ ট্রফি আমাদেরই সদস্য বাবুল হোর মহাশয় ওনার বাবার নামে উৎসর্গ করেন এবং 7,000 টাকা রানার্স আপ যে প্রাইজ মানিটা সেটাও দেন। তাছাড়া আমরা দিয়েছি বেস্ট ডিসিপ্লিন টিম, বেস্ট প্লেয়ার অফ দি টুর্নামেন্ট এবং বেস্ট প্লেয়ার অফ দি ফাইনাল ম্যাচ। আমাদের মধ্যে ম্যাচ কমিশনার দেবেন শুক্লবৈদ্য ছিলেন। রেফারিরা 6 জন রেফারি আমরা সিলেক্ট করেছিলাম, তারা ম্যাচ রেফারি কাজ করেছেন। তাছাড়া সিলেক্টর হিসাবে ছিলেন বাহারুল ইসলাম। তাছাড়া ডিএস এর যত ফুটবল ব্রাঞ্চের সদস্যরা রয়েছেন, হিরণময় দাস, বাচ্চু দাস, তাছাড়া গণেশ ভদ্র, তারা সব রকমের সহযোগিতা করেছেন। এবং সব থেকে কৃতজ্ঞ আমরা যে দলগুলো, যে 4টে দল সুপার ডিভিশনের যে আমাদের সম্মতি দিয়েছেন এবং এই টুর্নামেন্টে খেলেছেন, যা যা খেলার মান অনেক উঁচু দরের হয়েছিল। আপনারা হয়তো জেনে আশ্চর্য হবেন এবং খুশি হবেন যে টাউন ক্লাবের একজন প্লেয়ার, সে আলফ্রেড, যে লক্ষ্মীপুরের প্লেয়ার, পরবর্তীকালে এসে সুপার ডিভিশনের ভাইটাল ম্যাচে 2টো খেলেছিলেন। ও প্রফেশনাল প্লেয়ার, অনেক টাকা নিয়ে খেলেছে। তো যাই হোক, তো ও যে রেন্ডল এফসি হয়ে আমাদের এই মাঠে 3টে ম্যাচ খেলেছে, ওরা লক্ষ্মীপুর থেকে নিজেদের ভেহিকেল করে এসছে এবং পার্টিসিপেট করেছে, এই জন্য আমরা কৃতজ্ঞ। ন্যাচারালি অরুণাচল এসএস এই বছর সুপার ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে। ওনারাও যে আমাদের সম্মতি দিয়ে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে, তাতে আমরা খুবই কৃতজ্ঞ। এবং টুর্নামেন্টটা খুব আপনারা হয়তো দেখেছেন, খুব কালারফুল হয়েছে এবং মাঝখানে আমরা ফাইনালের ঠিক আগ মুহূর্তে একটা আমরা কিছু কালচারাল শো রেখেছিলাম, যেটা ওই ওর নাম হচ্ছে শর্মিষ্ঠা পাল, ওনার তত্ত্বাবধানে আমরা গণেশ বন্দনা, তাছাড়া ধামাইল নৃত্য এবং বিহু নৃত্য আয়োজন করেছিলাম। আপনার কাছে জানবো যে এই আগামীতে, ধন্যবাদ। হ্যাঁ আপনার কাছে জানবো আগামীতে এই 5-এ-সাইড ফরম্যাট কি থাকছে কি না নতুন কোনো ভাবনা রয়েছে? সেটা আমি বলেছিলাম আমাদের দলগুলোকে যে 5-এ-সাইড ফরম্যাটে অ্যাকচুয়ালি হয় কি, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের আন্ডার 15ই শুধু হয়, বাচ্চাদের ক্ষেত্রে হয়। সিনিয়রদের ক্ষেত্রে আমরা যেহেতু চিরাচরিত মানে অনেক বছর ধরে হয়ে আসছে, তাই এবছর হলো। পরবর্তীকালে আমাদের চিন্তাধারা রয়েছে হয়তো সিনিয়রদের কোনো টুর্নামেন্ট করলে সে 11-এ সাইডে করব, আর যদি 5-এ সাইড করি তাহলে বাচ্চাদের নিয়েই করব। আমরা হয়তো সবগুলো একাডেমিকে ডাকবো।
লালামুখ বাগান মাঠে শনিবার অনুষ্ঠিত হবে অটল বিহারী বাজপেয়ী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। এ ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আয়োজক সংগঠনের সভাপতি মহেশ প্রসাদ কালোয়ার জানান, সেমিফাইনাল পর্যন্ত, এটা সেমিফাইনালে আপনার জোসনাবাদ জোসনাবাদ এপি টিম ভার্সাস আচ্ছা। খান স্পোর্টস এর মাঝে হয়েছিল। তো জোসনাবাদ 3 গোলে জয়ী হয়। জোসনাবাদ 3 গোলে জয়ী হয়েছে। হ্যাঁ। আচ্ছা। জোসনাবাদ ফাইনালে গেল আর কি। হ্যাঁ, আর আরেকটা সেমিফাইনাল হয়েছে জারিবান্ধ ফুটবল একাডেমি। হ্যাঁ, আচ্ছা। আর ভার্সাস কাঁটানালা। তো কোন টিম জিতলো? জিতলো আপনার জারিবান্ধ। তো জারিবন আর জোসনাবাদে এখন ফাইনাল হবে। হ্যাঁ। ফাইনাল কত তারিখ অনুষ্ঠিত হচ্ছে? ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে আপনার সামনে 29 তারিখ শনিবার। ও, ওই দিন খেলায় খুব দর্শক মানুষজন উপস্থিত হইবে নিশ্চয়। আশা তো আছে। বিজয়ী যারা জিতবে তাদেরকে কত টাকা প্রাইজ মানি দেওয়া হবে? যারা ফাইনালে যে জিতবো হ্যাঁ, তাকে দেওয়া হবে 70,000 টাকা। আচ্ছা। এবং ট্রফি। আর যারা রানার্স আপ হবে তাদের? রানার্স আপ পড়বে যারা, তাদের দেওয়া হবে 40,000 টাকা ক্যাশ আর ট্রফি। এখানে খেলাতে উপস্থিত থাকবেন হাইলাকান্দি ডিস্ট্রিক্টের স্পোর্ট ইনচার্জ নবীন কুমার রাভা। হ্যাঁ, স্পোর্টস এর অফিসার আধিকারিক নবীন চন্দ্র রাভা। আচ্ছা। অতিথি হিসাবে থাকছেন? তিনি অতিথি হিসাবে থাকবেন। এবং আরো অতিথি আছে আপনার, যেমন ওই যে ফাইনাল খেলায় ফার্স্ট প্রাইজ এবং সেকেন্ড প্রাইজ যে দান করেছেন, যে টাকা ইনভেস্ট করেছেন, উনি খেলা স্পন্সর করেছেন আর কি। হ্যাঁ, উনি বিশ্বজিৎ কৈরি। আচ্ছা। বিশ্বজিৎ কৈরি মহাশয়। আপনাদের খেলাটার নাম হচ্ছে অটল বিহারী বাজপেয়ী ফুটবল টুর্নামেন্ট লালামুখ। এই নামে খেলাটা এবার প্রথম সম্ভবত? এইবার প্রথম আরম্ভ হয়েছে। এটা প্রতি বছর একবার অনুষ্ঠিত হবে আশা তো করা যায়। হুম। এখন যে বিশ্বজিৎ কৈরি যে, হ্যাঁ, মানে এখানে কিছু ছেলেরা উৎসাহ হয়ে ওনার কাছে গিয়েছিল। আচ্ছা। তখন উনি বলেছিলেন যে ঠিক আছে, আমি 1 লক্ষ টাকা দিব, আপনারা খেলা আরম্ভ করেন। আচ্ছা। ওই হিসাবে তিনি 1 লক্ষ টাকা দিয়েছেন। আর এই খেলায় আর যারা ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ প্রাইজ আছে, ট্রফি। এবং আপনার রেফারি যারা আছে, রেফারি, লাইন্সম্যান, ওদেরকেও ট্রফি দেওয়া হবে। আর খেলাটা আয়োজন করেছে আপনাদের ক্লাব, এটা অমরজ্যোতি ক্লাব নাকি? অমরজ্যোতি ক্লাব। আপনি সম্ভবত ওই ক্লাবের প্রেসিডেন্ট? আমি আগে ছিলাম এই ক্লাবের প্রেসিডেন্ট। এখন আমি খেলার প্রেসিডেন্ট। আচ্ছা। খেলা পরিচালন কমিটির প্রেসিডেন্ট আমি। আচ্ছা। আগামীতে আরো অন্যান্য খেলাও আয়োজন করার আপনাদের চিন্তা রয়েছে নিশ্চয়? চিন্তা একটা রয়েছে আপনার ক্রিকেট। সামনে ক্রিকেট খেলার একটা আলোচনা চলছে আর কি। হলে ডিসেম্বরে বা জানুয়ারিতে হবে নাকি? হ্যাঁ। তো আপনাদের যে লালামুখ বাগান মাঠ যেটা খেলার, মাঠটা খেলার জন্য উপযুক্ত রয়েছে নিশ্চয়? খুব উপযুক্ত। মাঠটা মানে সামান্য ছোট আর কি,
এক মানে সামান্য ছোট, কিন্তু খুবই ভালো হুম। মানে মাঠ। হুম। তো ফুটবল বা ক্রিকেট সবটাই অনুষ্ঠিত করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এছাড়া আরো কোনো গ্রামীণ খেলা, অন্যান্য অ্যাথলেটিক উথলেটিক এগুলা হয় নাকি আপনাদের মাঠে? এটা হয় যেমন বাচ্চারা অনেক সময় কম্পিটিশন লাগায় এখানে, যেমন যে ধরিলেন যে বাচ্চারা আছে তো তারা বলে ঠিক আছে এমনি খেলা হয়, হুম হুম। তো ফুটবল খেলা হয়, ক্রিকেটেও হয়। আর কাবাডি? না, কাবাডি ওদি হয় না। কাবাডি হয় আপনার ওই যে 26 জানুয়ারি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বা 15 আগস্ট, হুম হুম। ওইসব সময় হয়। অতীতে শ্রীভূমি জেলার খেলাধুলার পরিকাঠামো না থাকাতেও আন্তর্জাতিক মানের ফুটবল খেলোয়াড় তৈরি হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে আজ এ ধরনের খেলোয়াড় তৈরি হচ্ছে না বলে এক সাক্ষাৎকারে জানালেন শ্রীভূমি জেলার ক্রীড়া সংস্থার আজীবন সদস্য সুবীর রায় চৌধুরী। আগে প্রত্যেকটা স্কুলে একজন একজন খেলার শিক্ষক ছিলেন। সেটা পরবর্তীকালে ওই ওই ফিজিক্যাল ট্রেনিংয়ের একজন লোককে স্কুলে নিয়োগ করা হতো। প্রথমে আমাদের ছাত্র জীবনে ওই শিক্ষকদের মধ্যে থেকেই একজন ক্রিয়া শিক্ষক হিসাবে নিযুক্তি পেতেন স্কুলের ভিতরে। তারপরে সরকার থেকেই ওই ফিজিক্যাল ইনস্ট্রাক্টর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো, সেটাও খুব কার্যকরী ছিল। এখন ফিজিক্যাল ইনস্ট্রাক্টরও পাওয়া যায় না। সরকার বোধহয় এইসব পোস্ট উঠিয়েই দিয়েছে নাকি বলতে পারবো না। যেমন আমাদের ছাত্র জীবনে করিমগঞ্জে বিশেষ করে স্কুল লিগ যেটা হতো ফুটবলে বা ক্রিকেটে, ফুটবলে স্কুল লিগে যেমন পাবলিক স্কুল আর সরকারি স্কুলের খেলা, এটা অনেকটা কলকাতার ওই ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলার পর্যায়ে হতো। বা ক্রিকেটে করিমগঞ্জ কলেজ আর গভর্নমেন্ট স্কুলের খেলা, এটাও একদম সাংঘাতিক। এই ম্যাচটার সবাই প্রচুর দর্শক হতো। কিন্তু আজকালকের দিনে স্কুল লিগ আয়োজন করা হয়, কিন্তু স্কুল লিগের সেই আগের গ্ল্যামারটা এখন আর পাওয়া যায় না। আমার যেটা মনে হয় যে ওই খেলার শিক্ষক বা ওই যে ফিজিক্যাল ট্রেনিংয়ের যে শিক্ষক আগে ছিলেন, এইসব পোস্টে আবার যদি পুনর্নিযুক্তি হয় তো হয়তো এই পরিস্থিতি পরিবর্তন হতে পারে। আর স্কুল লিগটা তো জেলা ক্রীড়া সংস্থার আয়োজন করার কথা এবং করে থাকেন, কিন্তু সেটারও গ্ল্যামার বাড়বে। আর তবে সর্বাবস্থায় স্কুলে খেলা শিক্ষক নিয়োগ এবং স্কুল টুর্নামেন্ট, এই দুইটা যদি পুনরায় চালু করা না যায় তাহলে এই খেলোয়াড়ের ঘাটতিটা পূরণ করা সম্ভব হবে না। তো সে সময় আপনাদের সময়ে যে মাঠের তো পর্যাপ্ত মাঠ ছিল না, পর্যাপ্ত পরিকাঠামো ছিল না, খেলাধুলার পরিকাঠামো সেরকম ছিল না, কিন্তু সে সময় জনপ্রিয়তাটা বেশি ছিল। বেশি কিন্তু আজ এই জনপ্রিয়তাটা কম হওয়ার কারণটা কি? ওই যে বললাম যে ক্রীড়ার মানটা তো সেই পর্যায়ে নেই। কারণ এই কাদাযুক্ত মাঠে খেলেও আমাদের করিমগঞ্জের খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়ে খেলেছেন, আগেই বলেছি আমি। কিন্তু আজকাল মাঠটা সবই ভালো হয়েছে, কিন্তু সেইভাবে খেলোয়াড় পাওয়া যাচ্ছে না। খেলাধুলাতে উৎসাহ ছেলেমেয়েদের যেমন কমেছে, অভিভাবকদেরও কমেছে। সবাই নিজের ছেলে মেয়েকে এই বাঁচা বাড়ার তাগিদে ইঁদুর দৌড়ে সামিল করে দিতেই ব্যস্ত। এইসব
এইসব ব্যবস্থার পরিবর্তন শুধু কিছু ক্রিয়া উৎসাহী লোকের পক্ষে পরিবর্তন করা সম্ভব হবে না। সরকার যদি সচেষ্ট না হয়, ছাত্র সমাজও এগিয়ে আসতে হবে। ছাত্র সমাজ এগিয়ে আসবে বলে আমার বিশ্বাস। যে ছাত্র সমাজ খেলাধুলা পেলে ওরা খেলবে, কিন্তু প্রতিনিয়ত যদি চাপ থাকে, গার্জিয়ানরা যদি বলেন খেলার মাঠে গিয়ে সময় নষ্ট করবে না, স্কুলেও খেলাধুলার কোনো উৎসাহ দেওয়া না হয়, তাহলে ছেলেমেয়েরা কী করে আসবে খেলাধুলায়? সব দিক থেকেই তো একটা এইরকম একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে ছেলেমেয়েরা খেলাধুলায় উৎসাহ পায়। কিন্তু ইদানিংকালে দেখা গেছে কিছু মেয়েরাই, জেলার মেয়েরা ক্রিকেটে ভালো মানে ওরা পারফরমেন্স দেখিয়েছে, ব্যাপার সেক্ষেত্রে কি ব্যাপার বলবেন? হচ্ছে পারফরমেন্স দেখিয়েছে নিশ্চয়ই, এবং এদেরকে আমি আপনাদের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি, কিন্তু এটাকে খুব একটা আমি এটা থেকে খুব একটা আশার আলো দেখতে পাচ্ছি না। কারণ এই যে খেলাটা হয়েছে, আমাদের মেয়েরা ফাইনাল পর্যন্ত পৌঁছেছে, কিন্তু খুব একটা দুটা ম্যাচ খেলেই। আচ্ছা, যাই হোক, সেটা বড় কথা না। খেলেছে তো, এবং ওরা তো ওই ফাইনাল পর্যন্ত পৌঁছেছে, ওরা অভিনন্দনের যোগ্য, কিন্তু খেলাধুলা ঠিক সেইভাবে হয়নি। এবং ওমেন্স ক্রিকেটের আরও প্রশিক্ষণ প্রয়োজন, আরও প্রচার প্রয়োজন, আরও প্রসার প্রয়োজন। তো সেক্ষেত্রে কোনো মানে জেলা ক্রীড়া সংস্থা পরিকাঠামো গড়ে তোলার কোনো প্রচেষ্টা রয়েছে? আজকের দিনে সেরকম কিছু নেই, তবে আমাদের ক্রিকেট টিম যখন এতটুকু এগিয়েছে, নিশ্চয়ই ক্রীড়া সংস্থা একটা সদর্থক পদক্ষেপ নেবে বলে আমি বিশ্বাস করি। তো সে সময়ে আপনার ক্রিকেটে এত ছড়াছড়ি ছিল না আপনাদের সময়টা, তো ফুটবলের জনপ্রিয়তাটা বেশি ছিল। এখন ফুটবলের জনপ্রিয়তাটা নাই নেই বললে বললেই চলে। চলে। হ্যাঁ, হ্যাঁ, সেটা শুধু আমাদের এখানে না, সমগ্র ভারতবর্ষ। গোটা ভারতবর্ষে এই। সে সময় ফুটবলের অনেক প্লেয়ার তৈরি হয়েছে, খেলোয়াড় তৈরি হয়েছে, বর্তমানে তো হচ্ছেই। হচ্ছে না, সেই জন্য সর্বভারতীয় স্তরেও এআইএফএফও খুব খুব চিন্তিত, এবং কিভাবে ফুটবলের মান উন্নয়ন করা যায় ওরাও ভাবছেন। দেখা যাক কী হয়। লেট আস হোপ ফর দি বেস্ট। আর আমরা আশা করব যে আবার এই পুরনো মহিমায় ফিরে যেতে পারবে। আর ইনডোর গেমের ব্যাপারে কি বলবেন? ইনডোর গেম তো প্রায় নেই বললেই এখন বলা চলে আর কি। হ্যাঁ হ্যাঁ, করিমগঞ্জের ক্ষেত্রে ইনডোর গেমের অবস্থা মোটেই ভালো না, সেটা স্বীকার করে নিতেই হবে। শিলচরে এখন কিছু কিছু কাজ হচ্ছে, যেমন টেবিল টেনিসের ওরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। করিমগঞ্জ ক্রীড়া সংস্থাকেও এইরকম পদক্ষেপ নিতে হবে। আমাদের ইনডোর স্টেডিয়ামটা হয়ে গেলে আশা করি এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। এবং আপনি আশা করছেন যে ব্যাডমিন্টন বা টেবিল টেনিস বা হ্যাঁ, অন্যান্য যেগুলো ইনডোর গেম আছে হ্যাঁ, হ্যাঁ, সেগুলো অনেক উন্নত হবে বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু ছাত্র হওয়াটা সমাজ উচিত। বা স্কুলগুলো এগিয়ে আসতে হবে। হ্যাঁ, স্কুল না হলে, আগেই তো বললাম যে খেলোয়াড় যোগান দেওয়ার ইয়েই তো হলো, কারখানাই তো হলো স্কুল। স্কুল যদি এগিয়ে না আসে, বা স্কুল পর্যায়ে যদি এই খেলাধুলার প্রসার ঘটানো না হয়,
তাহলে তো খেলোয়াড় বেরোবেন। এবং জেলায় তো অনেক স্কুল রয়েছে। প্রচুর স্কুল রয়েছে, সেটা আগেই বললাম, কিন্তু স্কুলে ও ক্রীড়া শিক্ষক নেই। মুশকিলটা হলো ক্রীড়া শিক্ষক নেই, আর ও ফিজিক্যাল ইনস্ট্রাক্টর আগে যে পোস্ট ছিল সেই পোস্ট মানে আছে কি না সেটাই আমি সন্দেহ, ঠিক বলতে পারছি না। কাউকে তো দেখি না, কোনো স্কুলেই তো ফিজিক্যাল ইনস্ট্রাক্টরকে দেখা যায় না। তো জেলাতে তো এখন রামকৃষ্ণনগর অঞ্চলে একটা ক্রীড়া সংস্থা রয়েছে, দুলভচড়াতে ক্রীড়া সংস্থা রয়েছে, বদরপুরে নেই, পাতাশান্তিতে নেই। সেক্ষেত্রে আপনার কি অভিমত? ব্যাপারটা হচ্ছে ছোট ছোট ক্রীড়া সংস্থা করে খুব একটা লাভবান হওয়া যায় বলে আমি বিশ্বাস করি না। জেলা ক্রীড়া সংস্থার ছত্রছায়ায় যদি সবাই আসে, তাহলে খেলোয়াড় সমাগম যেরকম বেশি হবে, এই যে পরিকাঠামো উন্নতি হচ্ছে এটার সুযোগও বেশি সংখ্যক ছেলেমেয়েরা নিতে পারবে। কাজেই আমার মনে হয় যে জেলা ক্রীড়া সংস্থার আওতায় সবাই এলে সার্বিক উন্নতিটা হবে। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, তবে যাবার আগে জানিয়ে দিই, উপস্থাপনায় ছিলাম বিপ্লব বিশ্বাস, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসিমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনা কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।